পারতে। আরশাদ সাহেবের কথা শুনে সারহান ভাবল সে কি করেছে। অনেকটা সময় ভেবেও সে বুঝতে পারল না। সারহানকে চুপ থাকতে দেখে আরশাদ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তোমার ফোনের ওয়ালপেপারে অরিত্রিকার ছবি কি করে সারহান? সারহান আরশাদ সাহেবের কথা শুনে কোনো বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। আজ শান্ত লাগছে। আরশাদ সাহেব ক্রোধ সংবরণ করে ছেলের দিকে তাকালেন। সারহানকে তার অতি শান্ত মনে হচ্ছে, কোনো হেলদোল নেই, তার দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। আরশাদ সাহেবের রাগ যেন মাথা চড়ে উঠল। এমন শান্ত স্বভাব তাকে বিস্মিত করলো। উনি ভেবে পাচ্ছেন না এসব সকলে জানতে পারলে পরিস্থিতি কি হবে। আজমল সাহেব কেমন প্রতিক্রিয়া করবেন, চিন্তায় মাথা কাজ করছে না। সারহানের মনে এমন কিছু ছিল তিনি বুঝতে পারেননি, এমন সন্দেহজনক কিছু খেয়ালও করেননি। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতেও পারেননি। তুমি কি চাইছো? আরশাদ সাহেবের কণ্ঠস্বর গম্ভীর, আদেশার্থ মিশে আছে তাতে। সারহান কিছুক্ষণ আরশাদ সাহেবের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। সারহান শান্ত কণ্ঠে জানতে চাইল, আপনি কোন উত্তর শুনতে চাইছেন, পজিটিভ অর নেগেটিভ? তোমার এই কাণ্ডের জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি হোক আমি চাই না। তোমার বাবা আমি। তোমার মনে কি চলছে ছবিটা দেখেই বুঝেছি। যা ভাবছো তা কখনোই সম্ভব নয়। নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আমি চাই না। আজমালও মেনে নিবে না। তোমার থেকে নেগেটিভ মন্তব্যই আশা করছি। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত বাবা, আমার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আরশাদ সাহেব উঠে দাঁড়ালেন, ধমকে বললেন, তুমি তোমার লিমিট ক্রস করছো সারহান। সারহান হাসল, বলল, আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে লিমিট ক্রস হয়েছে। অরিত্রিকা তোমাকে কখনো অন্য নজরে দেখেনি। আর তুমি যে তাকে পছন্দ করো এটাও নিশ্চয়ই জানে না। সারহান কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, অরিত্রিকার থেকে জানতে চাও আমায় কোন নজরে দেখে, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আরশাদ সাহেব দমে গেলেন। সারহান উঠে দাঁড়ালো। বাবার থমথমে মুখ দেখে কিছুটা মজা পেল সে। আরশাদ সাহেব হারমানা কণ্ঠে বললেন, তুমি কি অরিত্রিকাকে? সারহান আরশাদ সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আরশাদ সাহেব থ হয়ে বসে আছেন নিজ বিছানায়। মুখ অধিক থমথমে, মুখে কোনো কথা নেই। একবারও টু শব্দ করেননি। সব কথা যেন গলদেশে আটকে গেছে। ছেলের মনে অরিত্রিকাকে নিয়ে এসব ভাবনা ছিল তা শুনে এক মুহূর্তে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। অতিশয় চিন্তার রেখা কপালে ফুটে উঠেছে। রগগুলো টান টান হয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেল তবুও কোনো সুরাহা করতে পারলেন না। এই বয়সে এসে সোনার টুকরো ছেলে যে তার নিজ ভাইকেই তার বেয়াই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটাই অবাক করেছে আরশাদ সাহেবকে। ভাইয়ের সামনে কিভাবে যাবেন ছেলের সম্বন্ধ নিয়ে? স্কুল কলেজের গণ্ডে পেরিয়েছে সারহান, কিন্তু মেয়ে ঘটিত কোনো রিপোর্ট শুনেননি। আর বিয়ের বয়সে এসে যে কাউকে ভালোবাসবে তা যেন আরশাদ সাহেবের কাছে কল্পনাতীত ছিল। ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাই বলে নিজের চাচাতো বোনকে ভালোবাসতে হবে, এটা আরশাদ সাহেবের কাছে কঠিন অন্যায় মনে হচ্ছে এই মুহূর্তে। কঠোর দৃষ্টিতে সারহানের দিকে আরশাদ সাহেব তাকিয়ে আছেন। সারহান চিন্তামুক্ত হয়ে নির্বিকার চিত্তে ফোন টিপে চলেছে সোফায় বসে। মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। এত বড় কথা বাবার সামনে বলে কেমন স্বাভাবিক ব্যবহার কেন করছে তা আরশাদ সাহেব ভেবে পাচ্ছেন না। এই প্রথম কোনো ছেলেকে দেখলেন তিনি নিজ মুখে বিয়ের কথা বলতে, ভাবতেই উদ্ভট লাগলো। আরশাদ সাহেব সারহানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আমি আজমলকে বিয়ের কথা বলতে পারবো না। তুমিও এ বিষয়ে কোনো কথা বাড়িতে না বললেই খুশি হব। অরিত্রিকার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। সারহান তাকালো আরশাদ সাহেবের দিকে, তার দৃষ্টি সরল। সে বলল, এখনই চাচার সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই। আর অরিত্রিকাকে ঘিরে ভাবনা মস্তিষ্ক হতে কখনোই যাবে না। ভাবনাগুলো মেমোরি কার্ডে আবদ্ধ নয়, যখন ইচ্ছা চাইলেই ডিলিট করে দেব। আরশাদ সাহেবের সারহানের হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তিনি বললেন, তুমি কি চাইছো সঠিক বলবে? অরিত্রিকা আমাদের চৌধুরী বাড়ির ছোট মেয়ে। তোমাদের দুই ভাইকে যথেষ্ট স্নেহ করি,
ততটা অরিত্রিকাকেও স্নেহ করি। ওকে নিয়ে এমন কিছু করো না যার কারণে আমাদের সম্মানে আঘাত হানে। শারহান বুঝল বাবার বিচলিত ভাব। সে জানে আরশাদ সাহেব অরিত্রিকাকে অনেক ভালোবাসেন আর স্নেহ করেন। একজন বাবা মেয়েটাকে যতটা না আগলে রাখে ঠিক ততটাই আগলে রাখার চেষ্টা করেন। শারহান সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি চাইছি অরিত্রিকা নিজেকে গুছিয়ে নিক। মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়াশোনা, নিজের জীবন এখনই গড়ে নেওয়ার সময়। নিজেকে কিছুটা সময় দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিতে থাকুক। আমি না হয় একটু অপেক্ষা করে অরিত্রিকাকে নিজ জীবনে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দুজনের জীবন গুছিয়ে নেব। শারহানের কথা শুনে আরশাদ সাহেব কিছুটা নরম হলেন। তিনি বুঝলেন ছেলে তার এক রোখা, যা চাইবে তা যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। অরিত্রিকাকে শারহান ভীষণ ভালোবাসে, তা আরশাদ সাহেবের আর বুঝতে বাকি রইল না। ভাইকে কিভাবে সবটা বলবেন তিনি? শেষ বয়সে এসে ছেলের জন্য এখন ভাইয়ের মেয়ের বিয়ের কথা বলতে হবে ভাবতে বিরক্ত হলেন তিনি। চঞ্চল মেয়েকে তার বদমেজাজি গম্ভীর ছেলের সাথে সহজে বিয়ে দিতে চাইবেন না আজমল সাহেব। দুজনে দুই মেরুর মানুষ, এদের বিয়ে কি আদৌ সম্ভব? তোমার যে ভয়ঙ্কর রাগ, আজমল তার মেয়েকে তোমার হাতে সহজে দিবে না, এটা মাথায় রেখো। শারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, আমার রাগ অন্যায়কারীদের ওপর প্রকাশ করি। অরিত্রিকা কোনো অন্যায়কারী নয়, তাই রাগ নয়, ভালোবাসা প্রকাশ করব তার প্রতি। আমার ভালোবাসা অনুভূতি ঠুনকো নয়। জীবন সঙ্গিনী কীভাবে আগলে রাখতে হয় তা আমি জানি। লজ্জা করছে না বাবার সামনে ভালোবাসার কথা বলছো? শারহান সোফা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিকভাবেই বলল, ভালোবাসার কথা বলছি, এতে লজ্জা কেন করবে? এমন করে বলছেন মনে হচ্ছে বিয়ের পর বাসর রাতের কথা আপনাকে বলেছি। আরশাদ সাহেব মুখ কুঁচকে বললেন, নির্লজ্জ একটা। আমি অবাক হচ্ছি এটা জেনে তুমি আমার সামনে এসব বলছো। আগে তো এমন ছিলে না। শারহান আরশাদ সাহেবকে ব্যঙ্গ করে বললেন, আমি তোমার ছেলে, তোমার গুণগুলোই তো আমি পাবো স্বাভাবিক। মায়ের সাথে রিলেশন তোমার থাকাকালীন ঘটনা আমি শুনেছি, সেগুলো আর বললাম না। এখন আবার বলো না আমি কার মতো হয়েছি। আরশাদ সাহেব ছেলের মুখে এমন কথা শুনে লজ্জা পেলেন। লজ্জায় যেন মাথাটাই কাটা যাচ্ছে। সত্যি কথা শুনে খুব খুব করে কেসে উঠলেন তিনি। এতদিনে ছেলেকে নিয়ে গর্ব করছেন তিনি। শারহান তো তার থেকেও এক ধাপ এগিয়ে। এসব গোপন খবর বাহিরে যাওয়া মানে তার সম্মান শেষ। শারহান আবারও বলে উঠল, প্রস্তুতি নিন আপনার ভাইকে মানানোর। চাচাকে কিভাবে মানাবেন সেটা আপনার ব্যাপার। যদি না মানাতে পারেন তবে আলাদা পন্থা অবলম্বন করতে আমি বাধ্য হব। শারহানের ঠান্ডা মাথার হুমকি শুনে আরশাদ সাহেবের কাশি থেমে গেল। অবিশ্বাস্য চাহনিতে ছেলের দিকে তাকালেন। ছেলেতে নয় যেন মাফিয়া। শারহান আরশাদ সাহেবকে আর কিছুই বলল না। ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে গেল। আরশাদ সাহেব শারহানের চলে যাওয়ার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। নিজেকেই প্রশ্ন করলেন, এই ছেলে আমার তো। শারহান আরশাদ সাহেবের রুম থেকে বেরোতেই চোখ পড়ল সাদাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সাদাতের কাছে, ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সাদাত দরজার পাশ হতে কিছুটা সরে এলো, দাঁত কেলিয়ে বলল, রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তোমরা তো জরুরি কথা নিয়ে আলোচনা করছিলে তাই। শারহান ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল। তোকে পাহারা দিতে বলা হয়েছে? সাদাত একটু ভাব নিয়ে বলল, বলনি, কিন্তু আমি তো তোমাদের সিক্রেট কথা কেউ না জানিয়ে তাই হেল্প করছি। তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত, অথচ তা না করে কথা শোনাচ্ছ। শারহান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কাজের জন্য তোকে কখনো ধন্যবাদ দিব না। ওয়েট আ মিনিট, তার মানে তুই সব কথা শুনেছিস? সাদাত ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি লুকালো। সে তো শারহান আর আরশাদ সাহেবের সব কথা শুনেছে। ইচ্ছে করে শুনেনি। নিচ তলায় যাওয়ার সময় অরিত্রিকাকে নিয়ে কথা হচ্ছিল। তখন কি কথা হচ্ছে আগ্রহী হয়ে শুনেছে। প্রথমে কথোপকথন শুনে সাদাতের মাথা ঘুরে উঠেছিল। শারহান যে অরিত্রিকার বিষয় নিয়ে এতটা সিরিয়াস জানতো না। বিয়ের কথা শুনে যেন দিন দুনিয়া ভুলে বসেছিল সে। একের পর এক ধাক্কা খেয়েছে সে। এতেই চোখে অন্ধকার দেখছে। শারহান চাপা স্বভাবের ছেলে, সকলেই জানে। চাপা স্বভাবের আড়ালে নিজের অনুভূতি দমিয়ে নিজেকে স্বাভাবিক রেখেছে ভাবতেই সাদাতের অবাকতার রেশ আকাশ ছুঁয়েছে। সাদাত মিনমিনে কণ্ঠে বলল, শুনেছি। শারহান সাবধানী কণ্ঠে বলল,
যা শুনেছিস তা আর কারো কানে যেন না যায়। সাদাত দ্রুততার সহিত বলল। ঠিক আছে ভাই, কাউকে বলবো না। শারহান সেখান হতে চলে যাবে এমন সময় সাদাতকে ডেকে বলল। চল আমার সাথে। সাদাত বলল। কোথায়? আমার রুমে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না তোর সাথে। দুই ভাই মিলে আজ আড্ডা দেব সারা রাত। সাদাত শারহানের কথা শুনে লাফিয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে। কতদিন পর ভাইয়ের সাথে আড্ডা দেবে ভাবতেই মন খুশি হয়ে গেল। সাদাত আর দেরি করলো না, শারহানের কাছে গেল। শারহান আর সাদাত হাঁটছে, দুজনেই চুপ। সাদাত হাঁটতে হাঁটতে শারহানকে বলল। ভাই একটা কথা বলি, অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে বিষয়টা। শারহান হাঁটতে হাঁটতে উত্তর দিল। বল। সাদাত মুখ গোমরা করে বলল। তোমার থেকে এমনটা আশা করিনি ভাই। চাচাতো বোনকে ভাবি ডাকতে হবে ভাবতে অদ্ভুত লাগছে। তোমার থেকে তো আমি বেশি টেনশনে আছি। এখন থেকেই অরিকে ভাবি ডাকার প্র্যাকটিস করা শুরু করতে হবে। আবার তুমি হবে আমার দুলাভাই, ভাবা যায় কোন দিকে যাব আমি? মাথা ঘুরে যাচ্ছে তো। শারহান হাঁটা থামিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতের মাথা নেড়ে দিয়ে বলল। এসব নিয়ে টেনশন না করে পড়ালেখা নিয়ে টেনশন কর, তাও রেজাল্ট ভালো হবে। সাদাত চুপ মেরে গেল। শারহান সাদাতকে পিছু ফেলে নিজ রুমে প্রবেশ করলো। সাদাত গোমরা মুখে শারহানের পিছু পিছু গেল। সকাল সকাল শারহানের বন্ধু মহল চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাতে রওনা দিয়েছিল। সকাল থেকেই তানিয়া বেগম সাথে বেগম মেহমানদের আপ্যায়নের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। রাইমন, প্রিহাল, ইফাত ফ্রেশ হয়ে সকলের সাথে সকালের খাবার খেয়েছে। আরশাদ সাহেব আর আজমল সাহেব খাওয়া দাওয়া করে নিজেদের অফিসে গিয়েছেন। আরশাদ সাহেবের রাতের ঘটনার পর থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। শারহানকে এড়িয়ে চলছেন তিনি। শারহানের বন্ধু মহলের সাথে দু একটা কথা বলেছিলেন। বাড়ির কারোর সাথে তেমন একটা কথা বলছেন না, গম্ভীর হয়ে আছেন। আজমল সাহেব আরশাদ সাহেবের আজব ব্যবহার খেয়াল করলেও তেমন পাত্তা দেননি। অফিসের দেরি হয়ে যাওয়া কোনো মতে সকলের সাথে কথা বলে দুই ভাই বেরিয়েছেন। সকালের খাবার খেয়ে সকলে ছাদে উপস্থিত, শুধু তানিয়া বেগম সাথে বেগম সাদাত বাদে। তারা দুজনে কাজে ব্যস্ত এখনো। সাদাত বাড়িতে নেই। অরিত্রিকা ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি দেখতে ব্যস্ত। কেমন ব্যস্ততা দেখিয়ে গাড়ি এক গাড়িকে পিছু ফেলে নিজ গন্তব্যে ছুটে চলেছে। যানবাহনে ভরপুর রাস্তাঘাট। মানুষও প্রতিদিনের ন্যায় নিজ কর্মে স্থান খুঁজাচ্ছে। কি দ্রুততার সহিত জীবন চক্র চলছে। সকাল 10টা বেজে গেছে। আজ আকাশ মেঘলা। মেঘলা আকাশে মেঘগুলো তুলোর ন্যায় উড়ে যাচ্ছে। দেখতে মন্দ লাগছে না। শীতল বাতাস বইছে। রোদেরও তেমন দেখা মিলছে না। হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। প্রকৃতি আসলেই মন ভালো করে দেয়। আজও বৃষ্টি নামবে ভাবতেই অরিত্রিকা লম্বা শ্বাস টেনে নিল। এই তো 1.5 মাস আগেও বৃষ্টি হয়েছিল। সময়টা অনেক কষ্টকর ছিল। সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল সে। আচ্ছা, শারহান ভাইকে সে জ্বরের ঘোরে কি বলেছিল তা আজও শারহানের থেকে উদ্ঘাটন করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে কিন্তু শারহান বিষয়টা এড়িয়ে গেছে। অরিত্রিকার চুলগুলো হালকা বাতাসে নড়ছে। গভীর ভাবনাতে মত্ত আছে। শারহান আজ ব্যস্ত তার বন্ধু মহলের সাথে। সকলে আজ আড্ডায় জমেছে। এতদিনে নানা জমে থাকা কথা নিয়ে যেন আড্ডা জমে উঠেছে। সাদাত ভার্সিটিতে গিয়েছে কিছুক্ষণ আগে। কিছুদিন পরে পরীক্ষা, তাই ক্লাস মিস দেওয়া যাবে না। ঐত্রিকা, তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের সাথে জয়েন হও। অরিত্রিকা মনের কণ্ঠস্বর শুনে তড়িৎ বেগে পেছনের দিকে তাকালো। মন একা নয়, রায়ও আছে। অরিত্রিকা সংকোচন নিয়ে বলল। ফ্রেন্ডরা মিলে সকলে আড্ডা দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কি করব? আমাদের সাথে আড্ডা দিবে। অরিত্রিকা বলল। আপনারা সকলে আড্ডা দিন, আমি এখানেই ঠিক আছি। রায় তখনও গম্ভীর কণ্ঠে বলে উঠল। বড়দের কথা শুনতে হয়। আমরা তোমার অনেক সিনিয়র, আর আমাদের কথা শুনছো না। অরিত্রিকা ভড়কে গেল। রায় অরিত্রিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল। আমাদের আপু বলছো অথচ আপুদের সাথে আড্ডা দিতে সংকোচ করছো, এটা কেমন কথা? অরিত্রিকা আসলে লজ্জার সংকোচের কারণে সবার সাথে কথা আড্ডা দিতে চায়নি। যতই হোক তারা তার থেকে বড় বলে কথা, ছোট হয়ে বড়দের আড্ডা মহলে থাকা দৃষ্টিকটু দেখায়। তাই দূরে দাঁড়িয়েছিল।
শারহান, প্রিহাল, ইফাত নিজেদের মাঝে কথা বলছে। শারহান নিজে ইলেকশন করবে, তাও আবার এমপি পদে। এটা শুনে সকলে আশ্চর্যিত হয়েছে। আজই শারহান তাদের জানালো। এই নিয়ে তিন বন্ধু আলাপ শুরু করে দিয়েছে। রায় বিরক্ত হয়ে বলল, তোদের এসব রাজনৈতিক আলাপ বাদ দে। তিনজনেই থেমে গেল। তখনই তিনজনই রায়ের দিকে তাকালো। শারহান রায়ের কথায় তাকালেও তার দৃষ্টি আটকালো অরিত্রিকার দিকে। কাচুমাচু ভঙ্গিতে মনের পাশেই দাঁড়িয়ে আছে। এতক্ষণ এত বক বক করলি, ভুলে গেছিস আমাদের সাথে ঐত্রিকা আছে? বেচারা মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। অরিত্রিকা মনের কথায় বিরোধিতা করে বলল, না না না, আমি মন খারাপ করিনি, এমনি দাঁড়িয়েছিলাম। সত্যি মন খারাপ করনি তো? আসলে অনেকদিন পর শারহানের সাথে সামনাসামনি আবার দেখা হলো, তাই কথায় এতটাই ব্যস্ত ছিলাম, তোমার কথা আমাদের মনে ছিল না। অরিত্রিকা ধীরে বলল। আমি কিচ্ছু মনে করিনি ভাইয়া। প্রিহাল মনকে বলল। দেখেছিস অরিত্রিকা মন খারাপ করেনি। মন প্রিহালকে মুখ বাঁকালো। রায় সবার উদ্দেশ্যে বলল, গাইস, আমি ভেবেছি আজ বিকেলে আমরা আমাদের ভার্সিটিতে ঘুরতে যাব সকলে মিলে। আমাদের সাথে যোগদান করবে সাদাত, অরিত্রিকা আর ইশরা। অনেক মজা করব। শারহানের প্রস্তাবটা পছন্দ হলো। সে বলল। ইফাত আর প্রিহালও দ্বিমত করলো না, তারাও রাজি হয়ে গেল। শারহান আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে বলল, আবহাওয়া খারাপ, হয়তো বৃষ্টি হবে, তোরা ভেতরে যা। শারহানের কথা শুনে সকলেই খেয়াল করলো আসলে অন্ধকার হয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাতাসের বেগও বেড়েছে। শারহানের বন্ধুমহল আর দেরি করলো না, ছাদে দ্রুত পায়ে ছুটল নিচে। শারহান নিচে যাবে তখন দেখলো অরিত্রিকা এখনো ছাদে দাঁড়িয়ে আছে। সে আর না গিয়ে অরিত্রিকার কাছে এলো। অরিত্রিকা শারহানকে পাশে এসে দাঁড়াতে দেখে কিছুটা চমকে গেল। শারহান ভরাট কণ্ঠে শুধালো, আজও কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে। শারহান প্রগাঢ় দৃষ্টিতে অরিত্রিকার পানে চাইল। অরিত্রিকাকে কেমন উদাস মনে হচ্ছে। শারহান কিছুটা বিচলিত ভাব অনুভব করলো নিজের মাঝে। চিন্তিত হলো সে। শারহান বিচলিত ভাব বুঝতে না দিয়ে বলল, কি হয়েছে? অরিত্রিকা শারহানের দিকে তাকালো, বলল, জানি না, কিছু ভালো লাগছে না, অস্থির লাগছে খুব। শারহান অরিত্রিকার কথা শুনে নিজ হাতের উল্টো পাশে দিয়ে অরিত্রিকার কপাল ছোঁয়ালো। তাপমাত্রা স্বাভাবিক। শারহান হঠাৎ কপালে হাত ঠেকানোতে অরিত্রিকা চমকে উঠল। তার শরীর শিরশির করে উঠল। সে এক ধাপ পিছিয়ে গেল। শারহান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, জ্বর আসেনি তো? তাহলে কি মন খারাপ? অরিত্রিকার উত্তর দিল না। শারহান শাসনের স্বরে বলল, আজ মন খারাপ থাকলেও বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকবার কি হয়েছিল মনে আছে? অরিত্রিকা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল। শারহান কিছুটা মজার ছলে বলল, তোর জ্বরের কারণে তোর মনের আশা পূরণ হয়েছে। অরিত্রিকা অবুঝ কণ্ঠে বলল, কিভাবে? শারহান অদূর আকাশে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, কারো ভালোবাসার মানুষকে হারানোর আহাজারি শুনেছিলাম, ভালোবাসার গোপন অনুভূতির নাগাল পেয়েছিলাম। আমার মরুভূমির ন্যায় শুষ্ক হৃদয়ে প্রথমবারের মতো বৃষ্টি নেমেছিল। বিচলিত হয়েছিল মন, তবে তার আহাজারি কষ্টে জর্জরিত কথাগুলো ভালোবাসার মানুষটি শুনেছিল। সময়টা বর্ষাকাল। মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে ধরণী। পরন্ত বিকেল, কিন্তু বোঝার উপায় নেই। সাদা ধূসর মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আসছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার আগেই মানুষজন নিজেদের বাড়ির পথে পা বাড়াচ্ছে। বৃষ্টি স্নাত শহরের পরিবেশে মনোমুগ্ধকর। শীতল আরামদায়ক আবহাওয়া বৃষ্টি প্রেমীদের জন্য বৃষ্টি বিলাসের দারুণ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্নে রেস্টুরেন্টে বসে আছে শারহান। তার সাথে সাদাত, অরিত্রিকা, ইশরা আর শারহানের বন্ধু মহল উপস্থিত। সকলেই মন খারাপ করে বসে আছে, কারণ বৃষ্টি। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে কাঠফাটা রোদের দেখা মিলছিল। বিকেলেও তাদের বেরোনোর সময় বৃষ্টি ছিল না। আবহাওয়া স্বাভাবিক ছিল, তাই সকলে মিলে ঘুরতে এসেছে। ভার্সিটিতে অল্প কিছু জায়গায় ঘোরা শেষ করতেই
হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করছিল। উপায়ন্তর না পেয়ে সকলের রেস্টুরেন্টে এসে বসেছে। রাতের ডিনার শেষ করে তারপর সকলে বাড়ি ফিরবে। আজ আর ভার্সিটিতে আঙিনায় বসে আড্ডা দেওয়া হলো না। স্মৃতিচারণ করা হয়ে উঠল না তাদের।